আচ্ছা ভালো লাগবে না পুরো স্ক্রিন দাও সমস্যা হ্যাঁ ফোন দেখার জন্য সবকিছু হয় না বললাম না। আচ্ছা আমরা পরবর্তী ক্লাসে যাচ্ছি হ্যাঁ আর পরবর্তী ক্লাসে আজকে আমরা কি কি জিনিস দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে HTML এর মধ্যে কিছু ট্যাগ দেখেছিলাম প্যারাগ্রাফ স্টাইল পর্যন্ত দেখা শেষ তাই না স্টাইল তো কমপ্লিট ফরম্যাটিং তো কমপ্লিট না আচ্ছা কোটেশনটা একটা দেখে একটু আলোচনা করবো কোটেশনটা হচ্ছে অনেক সময় আমরা যে বিভিন্ন মনীষীদের উক্তি টুক্তি দেখি না ওই সেইগুলো ইউজ করার জন্য অ্যাকচুয়ালি কোটেশন দেয় ব্লক কট দেয় তো দেখি ব্লক কটটা কি এটা তো সেদিন দেখাচ্ছিলাম না তাই না আচ্ছা ব্লক কট এর মধ্যে যদি আমি লিখি তাহলে লেখাটা ডান থেকে একদম বাম থেকে একটু মানে একটা সাইজ 20 পিক্সেল বা 30 পিক্সেল হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিয়ে দেয় এই যে এই হচ্ছে কোটেশনের কাজ অ্যাজ ইউজুয়াল লিখলে এটা কিন্তু এখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটা তা হয় না যেমন আমি দেখাচ্ছি এটা হাইট অফ টেক্সট বেশি করে দিই 50টা ঠিক আছে এটা এখানেও 50টা লেখা দিলাম এখানেও 50টাই লেখা দিলাম 50টা ওয়ার্ডে দিলাম ঠিক আছে এই পার্থক্যটা দেখেন এটা এখান থেকে একটু ডান পাশ দিয়ে শুরু হচ্ছে আর এটা হচ্ছে একদম শুরু থেকে শুরু হচ্ছে এই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নেই আর তারপরে আছে কিউ কিউ মিনস কোটেশন তো এটার মধ্যে দিয়ে লিখি একটু কিউ এর মধ্যে যদি আমি 10টা লিখি তাহলে এটা আছে যে কোট করা বলা হয় অর্থাৎ ডাইনে বামে এই যে দুটো করে কোটেশন এক হয়ে যায় মানে মনে করেন এই বাণীটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তো সেরকম কিছু লেখার জন্য এটা দিতে হয় ঠিক আছে এটা আমি লিখছি সাপোজ এটা হচ্ছে লাইন ব্রেক দেবো অথবা পি ট্যাগের মধ্যে দিতে হবে তাহলে আর কি বোঝা যাবে এই হচ্ছে কিউ ট্যাগের কাজ এই যে দুই পাশে দুটো উঠাই দিচ্ছে কোটেশন দিচ্ছে এটা একটা উক্তি এটা লিখছে কিন্তু আমি এই হচ্ছে এর কাজ আর কোনো কাজ নাই অ্যাড্রেস গুলো মানে শুধুমাত্র সিমেন্টিক কোডের জন্য এটা ইউজ করতে হয় ঠিক আছে আদারওয়াইজ সব একদম পি ট্যাগের মধ্যে যেরকম লেখা হয় না এটার ভিতরে কোনো পার্থক্য আসবে না ঠিক আছে লাইনটা জাস্ট একটু ইটালিক করে দিচ্ছে এটা অ্যাড্রেস এটা হচ্ছে লাইন ব্রেকটা হচ্ছে মানে টেক্সট ফন্ট স্টাইলটা চেঞ্জ হচ্ছে এই অ্যাড্রেস ট্যাগের জন্য হ্যাঁ তাছাড়া এতে কোনো পার্থক্য নাই সিটি এগুলো আপনারা একটু দেখে নেন এগুলো আমি দেখাচ্ছি না কমেন্টস তো দেখানো শেষ আচ্ছা কালার্সটাও তো আমাদের দেখানো শেষ কালারটা কি এই যে এখানে যে স্টাইল দিয়ে এর ভিতরে কালার রেড আচ্ছা এই যে এখানে যে সেমিকোলন দিলাম না এটা হচ্ছে সিএসএস লেখার যতগুলো লাইন লিখবো ততবার একটা করে প্রপার্টি লিখবো আর একটা করে হচ্ছে এইটা লিখবো ঠিক আছে ওই যে এটা বাই ডিফল্ট এটা দিতেই হবে এটা না দিলে পরবর্তী লাইনে আর কাজ করবে না পরবর্তী লাইনে ইরোর চলে আসবে যে ফন্ট সাইজ বড় হয়েছে লেখার কালারও চেঞ্জ হয়েছে আচ্ছা সিএসএস টা হালকা একটু ধারণা আমি গতদিন মানে এইগুলো অলরেডি রেকর্ড করছিলাম কিন্তু পরবর্তীতে যে দেখি 10 মিনিট রেকর্ড হওয়ার পর ওই আমার পাশ থেকে একটা কাজ বাড়ছিল সেটা পুশ করছি পরবর্তীতে রিজিউম করতে আর মনে নেই সেজন্য আমি ভিডিওটা দিই নাই সেদিন তো সিএসএস 3 ভাবে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে এক ইনলাইন দুই হচ্ছে ইন্টারনাল তিন হচ্ছে এক্সটার্নাল তো
এখন দেখাচ্ছি ইনলাইন সিএসএস। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে। এবার ইন্টারনাল সিএসএস টা লেখার জন্য এই হচ্ছে স্টাইল। এখানে যেটা লিখবো, সাপোজ আমি এই ব্লক কোডটাই লিখতেছি, এই হচ্ছে ব্লক কোড দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর মধ্যে লিখছি কালার রেড, ব্যাকগ্রাউন্ড হালকা একটু গ্রে কালার টাইপের দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে দিলাম বর্ডার লেফট 5 পিক্সেল সলিড। আচ্ছা, এইগুলো সিএসএস যা লিখতেছে এইগুলো কি হচ্ছে না হচ্ছে এখন আপাতত বোঝার দরকার নেই, ঠিক আছে। তো এই ব্লক কট, এই ব্লক কটে হচ্ছে আমি এই এতটুকু মানে সিএসএস লিখছি, স্টাইল লিখছি, আর এইটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটার মাধ্যমে যা লেখা হচ্ছে এটা হচ্ছে ইনলাইন সিএসএস, সরি ইন্টারনাল সিএসএস। আর এই যে ডিরেক্ট ট্যাগের মধ্যে যে স্টাইল লেখে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন যেটা লেখা হয় এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, লাইন বাই এটাকে ইনলাইন সিএসএস বলে। এখানে যেটা লিখতেছি এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস বলে। তো এই দুটো আমরা একটু দেখে আসি। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, কালার আসছে, বাম পাশে একটা বর্ডার কালার আসছে, ঠিক আছে। তো এখানে যদি একটু প্যাডিং দিয়ে দিই তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। হচ্ছে প্যাডিং দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল প্যাডিং দেওয়া মানে এই রাউন্ড সার্কেল থেকে 50 পিক্সেল করে জায়গা বাড়ায় দেয়। যেমন দেখেন এখানে এটা লেগে লেগে আছে না, এই এই লাগার আগে চারপাশে 50 পিক্সেল জায়গা করে নেবে, এটাকে প্যাডিং বলে। আর একটু সহজ করে দিচ্ছি আমি, এই যে এই এটা যদি ধরি আর এই লেআউট, এই যে এই দেখেন এইটা, এটা কি কি আছে সেটা এখানে দেখা যাচ্ছে। বাই ডিফল্ট 16 পিক্সেল, বাই প্রথমে থাকে মার্জিন, তারপরে থাকে প্যাডিং, তারপরে থাকে মেন কন্টেন্ট। অর্থাৎ এইটার বাই ডিফল্ট 16 পিক্সেল করে মার্জিন আছে। তারপরে আমরা 50 পিক্সেল বর্ডার আছে হচ্ছে এইখানে নাই, এইখানে নাই, এইখানে নাই, এইখানে একটু বর্ডার আছে, সেটা ওরা হচ্ছে মেজার করছে 4.8, বাট আমি বর্ডার দিয়েছিলাম হচ্ছে 5 পিক্সেল মেবি, হ্যাঁ। এই যে বর্ডার লেফটে 5 পিক্সেল সলিড ব্যাকগ্রাউন্ড কালো কালারের একটা বর্ডার দিছিলাম। আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট। তো এই হচ্ছে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে সরি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস এর সমস্যাটা কি দেখা যাচ্ছে, আমি আর একটা অ্যাড্রেস লিখলাম, কুষ্টিয়া খুলনা। এখন দেখেন এই কুষ্টিয়া খুলনার সিএসএস টা পাবে না, এখানে যে সিএসএস টা আছে সেই সিএসএস টা পাবে না। কিন্তু এখন আমি এই সিএসএস টুকু যদি আমি শুধু এই অ্যাড্রেসের মধ্যে দিই, অর্থাৎ ইনলাইনে দিই, এটা অ্যাড্রেস, এর মধ্যে যদি আমি এই সিএসএস টুকু দিয়ে দিই, এটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এই সিএসএস টুকু আমি এখানে যদি দিই, সেই ক্ষেত্রে কি হবে, দুইটা অ্যাড্রেসেই এই সিএসএস টা পেয়ে যাবে। পার্থক্যটা বুঝতে পারছেন? আমি কিন্তু এক জায়গায় সিএসএস লিখলাম, কিন্তু আমার দুই জায়গায় সিএসএস পেয়ে যাচ্ছে। এখানে যদি আরো আমি কিছু লিখি, আরো অনেক জায়গা, যত যত জায়গা আমি অ্যাড্রেসটা লিখবো তত জায়গায় এটা কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে ইনলাইনের থেকে ইন্টারনাল পাওয়ার বেশি হয়ে গেল না?
এখন আমি যদি মনে করেন এই পেজটা চেঞ্জ হলো, এই পেজটা হয়ে গেল, তো আমি যখন এই অ্যাড্রেসটা এই পেজের মধ্যে না লিখে এই পেজের মধ্যে লিখবো, তখন আর সিএসএস টা কাজ করবে না। দেখেন এখানে কাজ করতেছে, এটা যদি আমি ওপেন করি, এখানে আর কাজ করছে না। এটা হচ্ছে ইনলাইন সিএসএস এর বেনিফিট বা ইন্টারনাল সিএসএস এর বেনিফিট। ওই পেজের বাইরে চলে আসছে আর এখন কাজ করছে না। কিন্তু আমি যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করি, যেমন এই সিএসএস গুলোই আমি হচ্ছে ইন্টারনাল একটা সিএসএস ফাইলের মধ্যে যদি লিখে দিই, যেমন এইটা হচ্ছে একটা সিএসএস এর ফাইল, ঠিক আছে? এটা একটা আলাদা স্টাইল এক্সটার্নাল একটা সিএসএস ফাইল, এখানেও সিএসএস লিখতেছে, ঠিক আছে? তো এই সিএসএস এর এক্সটেনশন আছে ডট সিএসএস, নাম আগে যা দিই সেটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এই স্টাইল লেখা আছে ডট সিএসএস, এটা দেখা যাচ্ছে? এটা হচ্ছে এই স্টাইল শিটের এক্সটেনশন, যেমন এইচটিএমএল এ এইচ ডট এইচটিএমএল ছিল, সিএসএস ফাইলের ডট সিএসএস হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে এই সিএসএস ফাইলটা আমার এই পেজটায় লিংক করে দিতে, সেই লিঙ্কটা আমি কিভাবে করাবো? ডাইরেক্ট লিঙ্ক লিখলাম, রিলেশন অ্যাট্রিবিউট দিলাম স্টাইল শিট, আর এই স্টেপ যেভাবে আমরা ইমেজের ফাইলটা দিছিলাম সেভাবে এই যে এই ফাইলটা আমরা এখানে লিংক করাই দিলাম স্টাইল ডট সিএসএস। তো এই ফাইলটা আমার সবগুলো পেজেই লিংক হবে, যতগুলো পেজ হবে ততগুলো পেজেই লিংক হবে, ঠিক আছে? তাহলে কি হবে, এখন ওই যে এক জায়গায় যে সিএসএস লেখছে ওই সিএসএস সবগুলো পেজেই পাবে, যেখানে পাচ্ছে এখানে পাচ্ছে। আমি যদি এখানে আরেকটা ব্লক কোড দেখি, সেটা হচ্ছে আমি মনে করেন এই পেজের মধ্যে অ্যাবাউট আস পেজের মধ্যে আরেকটা ব্লক কোড লিখলাম, ধরেন 100। দেখেন এখানে এখানে যে স্টাইলটা পাইছিল এখানেও সেম স্টাইলটা অটোমেটিক পেয়ে যাবে। এই হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর। তো আমাদের তো ফাইল অনেক হবে, সব জায়গায় সিএসএস লেখা সম্ভব না। কারণ সব জায়গায় যদি আমি সিএসএস লিখি তাহলে তখন হচ্ছে আমরা কি বলবো, ওই রেসপন্স দিতে হবে, তখন সবগুলো ফাইল থেকে আবার access। ওইটা না করে এই সব ঝামেলাগুলো মেটানোর জন্য আমরা এক্সটার্নাল সিএসএস টা ব্যবহার করব। এটা হচ্ছে সব থেকে ভালো পন্থা, এক্সটার্নাল সিএসএস টা ব্যবহার করা। আমরা ইনলাইনটা তো ব্যবহার করবোই না, তাই না? ঠিক তো, দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই, শুধু একটা লাইনের একটা কালার চেঞ্জ করতে হবে, ওই কালারটা অন্য কোথাও দরকার নেই, সেই ক্ষেত্রে আমি সেখানে ইনলাইন সিএসএস টা ইউজ করব। আর ইন্টারনাল সিএসএস খুবই রেয়ার, এটা আমাদের কাজে লাগবে না খুব একটা, ওইভাবে লিখবে না। আমরা মূল কথা এক্সটার্নাল ফাইলে সিএসএস লিখবো, যেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। এটা তাহলে আমাদের এটা গেল লিঙ্কস। তো লিঙ্কসটা কি এটা একটু আপনারা পড়ে নেবেন। আর লিঙ্কস এর মধ্যে যে এগুলো অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, এগুলো দিলে কি হয়, এগুলো আপনাদের কাজ থাকলো, ঠিক আছে? আর লিঙ্ক কালার্স এইগুলো এই যে একটু দিয়ে দিয়ে দেখবেন কি হয়, এগুলো আমি আর কথা বলতেছি না এটা নিয়ে। ইমেজ ইমেজ দেখানো শেষ। আমি হচ্ছে এখন টেবিলটা একটু দেখাই। টেবিলটা আবার কি জিনিস, আমরা একটা টেবিল, এই যে এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে? আমরা তো টেবিল সম্পর্কে কম বেশি জানি না। যেমন টেবিলটা কিভাবে করে, আমি প্রথমত টেবিলই লিখলাম, টেবিল লেখার পরে একটা টেবিল দেখায়, এই হচ্ছে টেবিল, এটা হচ্ছে কোম্পানি কন্ট্রাক্ট কান্ট্রি,
এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। এখন এই টেবিলের মধ্যে এই পুরোটা হচ্ছে টেবিল, ঠিক আছে? এগুলোকে বলা হয় টেবিল ডাটা। এটা এটা এগুলোকে টেবিল ডাটা বলা হয়, হ্যাঁ? অর্থাৎ এগুলো হচ্ছে টেবিল ডাটা। আর এই যে একটার পর একটা লাইন না, এগুলো বলা হয় টেবিল রো। রো রো রোল না, রো রো বা সারি, ঠিক আছে? তো সেটা এখন করছি, তাহলে আমি এখন মনে করেন এটা এই টেবিলটাই করবো। তাহলে একটা টেবিল নিলাম, তাহলে টিডি মানে টিডি বা কলাম, আর যেগুলো সেগুলোকে কলাম বলা হয়, আর যেগুলো থাকে আর্টিকেল সেগুলোকে বলা হয় রো। অর্থাৎ এইটা হচ্ছে একটা রো, আর এইটা হচ্ছে একটা কলাম। অর্থাৎ এখানে কলাম আছে কয়টা একটু গুনে দেন তো? একটা, দুইটা, তিনটা কলাম আছে। আর হচ্ছে রো আছে একটা, দুইটা, তিনটা, রো যতগুলো থাকতে হবে। আমরা একটা রোর কাজ আগে দেখি। অর্থাৎ আমরা প্রথম রোর কাজটা করি। অর্থাৎ প্রথম রো এর মধ্যে আছে তিনটা কলাম। অর্থাৎ আমি একটা রো নিলাম, রোটাকে মিন করা হয় টি আর দিয়ে, এটা মনে রাখবেন, হ্যাঁ? আর কলামটাকে বলানো হয় টি ডি দিয়ে, অর্থাৎ টেবিল ডেটা। তো আমি এটা হচ্ছে এখন ডুপ্লিকেট করলাম তিনটা। অর্থাৎ যেহেতু আমার তিনটা রো আছে, আমি তিনটা কলাম আছে, আমি তিনটা কলামের জন্য তিনটা টেবিল ডেটা টিডি নিলাম আর একটা রো নিলাম। তো এখানে লিখলাম কোম্পানি, এখানে লিখলাম কন্ট্রাক্ট, এখানে লিখলাম কান্ট্রি। তার মানে প্রথম লাইনটা হয়ে গেল। তার মানে আমাকে এখন আবার আর একটা টি আর নিতে হবে, তারপরে টিডি নিতে হবে তিনটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি এটা লিখলাম নাম, এটা লিখলাম, তারপরে হচ্ছে এটা লিখলাম। এগুলো একটু সিরিয়ালি লিখতে হবে, না হলে পরে টেবিলে ডাটা গুলো উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই হলো আমার দুটা কাজ হয়ে গেল। আচ্ছা, এই হলো দুটো, আমি এই দুটো একটু আউটপুট দেখে আসি। এই যে টেবিল ডাটা হয়েছে, কিন্তু ওদের মতো অত সুন্দর করে হয় নাই। এগুলো লিখতে হলে একটু সিএসএস দিতে হবে, একটু বর্ডার দিতে হবে, হ্যাঁ? তো আমি একটু বর্ডার দেওয়ার ট্রাই করি। বর্ডার ওয়ান, ডাইরেক্ট টেবিলে লিখলাম বর্ডার ওয়ান, বর্ডার আসছে, ঠিক আছে? এবার এখানে একটু সিএসএস যদি আমি লিখে দিই, দেখি এখান থেকে আনা যায় কিনা। এগুলো ওরা হচ্ছে সিএসএস লিখে করছে, আমরা তাহলে সিএসএস লিখে করি, ঠিক আছে? এই কালার টালার গুলো সিএসএস লিখে করছে, হ্যাঁ? আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখেন এই যে ফার্স্টের লাইনটা বোল্ড আকারে আছে না? তো এখন আমরা যেটা জানি সেটা দিয়ে কিভাবে বোল্ড করতে পারি, সেটা হচ্ছে এই লেখাটার আগে যদি আমরা পি ট্যাগটা দিয়ে দিই তাহলে এটা বলে, তাই না? বুঝতে হয়েছে না? তো টেবিলের মধ্যে এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই টি ডির জায়গা আমরা যদি টি এইচ লিখে দিই, টি ডির জায়গা যদি টি এইচ লিখে দিই তাহলে এটা বোল্ড হয়ে যাবে। এখন এই টি এইচ এর মানে কি? টেবিল একটা ভাব চলে আসছে না? তাহলে এটা বোল্ড করতেছে এই টেবিল ডকুমেন্ট, হ্যাঁ? তো এইভাবে এখন আমরা একটু কাজ করি, একটু উইথ বাড়াই দিই। উইথ যদি দিয়ে দিয়ে হচ্ছে 5 পিক্সেল, বড় হয়ে গেছে, হ্যাঁ? আর এই হেডিং এর জন্য সেন্টার হয়ে গেছে। তো আমরা আরো কিছু টেবিল টিআর টিডি, এখন আমি আরেকটু শর্ট করে দেখাচ্ছি। টিডি ইন্টু 3, এরপরে আমার এতটুকু হয়ে গেছে, হ্যাঁ? এখন হচ্ছে একটু ডাটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, তারপরে এটা নিয়ে আসি, তারপরে এটা নিয়ে আসি,
আমি এতটুকুই লিখছি, আর বাদ বাকি গুলো নিলাম না, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ? তো এখন একটু প্যাডিং দিলে এগুলো ভালো হয়। আবার এখানে যদি এইভাবে বর্ডার না দিতাম তাহলে অনেক সুন্দর দেখাতো। আমি জাস্ট একটু সিএসএস দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এগুলোর জন্য আমি একটু ইন্টারনাল সিএসএস লিখি। সেটা হচ্ছে এই টিডিআরটিএইচ, টিডি কমা টিএইচ, এইগুলোর যদি আমি একটু করে প্যাডিং দিয়ে দিই তাহলে একটু বড় হয়ে যাবে, 10 পিক্সেল। অর্থাৎ এই ঘরের মধ্যে একটু জায়গা বানায় নিতে হবে, হ্যাঁ? দেখতে সুন্দর লাগতেছে না? আর এই যে বর্ডার, এখানে যে বর্ডারটা দিছিলাম না, এখানে যদি এই বর্ডারটা না দিয়ে আমি এখানে বর্ডারটা দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড। সলিড হচ্ছে বর্ডারের টাইপ, ঠিক আছে? আর এইটা হচ্ছে কালার। আর 1 পিক্সেল প্রথমে দিয়েছিলাম, এটা হচ্ছে বর্ডার কতটুকু বড় হবে, মোটা হবে। এই যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন একটু টেবিল টেবিল লাগে না? এই হচ্ছে টেবিলের কাজ। তো আপনারা একটু টেবিলটা প্র্যাকটিস করবেন। দেখেন এখানে সবগুলো দেওয়া আছে, এটা টেবিল বর্ডার। বর্ডার দিতে হলে কি করবেন? ওই যে আমি প্রথমে যে বর্ডারটা দিছিলাম, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক বর্ডার প্লাস, এইগুলো একটু একটা একটা করে দিয়ে দিয়ে দেখবেন, ঠিক আছে? টেবিল সাইজ, এটা তো আমরা দেখলাম যে উইথ দিলে পারে এটা হয়ে যায়। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর মধ্যে দিছে। এটা হচ্ছে প্যাডিং এবং স্পেসিং, উইথ প্যাডিং উইথ স্পেসিং। এইটা আমাদের দরকার নেই, আমরা প্যাডিং দিব, ঠিক আছে? কল স্প্যান, রো স্প্যান, এটা আপাতত এখন দরকার নাই, এটা আমি পরে শেখাবো, ঠিক আছে? ওটা একটু জটিল। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এইটা একটু ট্রিকি কাজ। টিআর এন্ড চাইল্ড ইভেন, ইভেন মানে হচ্ছে জোর। প্রথমটা হবে না, যেখানে জোর পাবে সেখানে এই ব্যাকগ্রাউন্ডটা। তো এইগুলো এখন আপাতত দেখার দরকার নেই, আমি পরবর্তীতে দেখাবো। এখন আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে লিস্ট। লিস্ট আমরা বাজার লিস্ট করি না, বিভিন্ন ধরনের লিস্ট করি, ঠিক আছে? এখন লিস্ট হচ্ছে দুই প্রকার। লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা কি? 1 2 3 4 5, অথবা এ সি ডি, এভাবে যেগুলো সিরিয়ালি থাকে সেগুলোকে অর্ডার লিস্ট বলা হয়। এটা হচ্ছে অর্ডার লিস্টের এক্সাম্পল। আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এগুলো আনলিস্টেড থাকে। তো এই দুটো জিনিসই আমি এখন দেখাই দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বারবার লাগে। তো লিস্ট লিখতে হয় কিভাবে? টেবিলের মতো, ঠিক আছে? তো আমি এখন অর্ডার লিস্ট আমি প্রথমে আনঅর্ডার লিস্ট লিখতেছি, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউ এল, এল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? এটা দিলাম, তারপরে এল আই। এখন এই ইউ এল দিয়ে বোঝাচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এল আই দিয়ে বোঝাচ্ছে লিস্ট আইটেম। বোঝা গেছে? তো এটা যদি এক হয়, এটা এই হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আনঅর্ডার লিস্টের আগে একটা টপ থাকে বা সার্কেল থাকে, লিস্ট সিরিয়ালি থাকে না। আর এই জিনিসটাই আমি যখন ওই ইউএল এর জায়গা, তাহলে বুঝতে পারতেছেন না অর্ডার লিস্ট করতে হলে কি করা লাগবে? ইউটাকে ও করতে হবে, ও এল, অর্ডার লিস্ট, ভিতরে যা আছে তাই। বুঝা গেছে? এ হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। তো আপনাদের কাজ হচ্ছে এই অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই দুটো। আদার লিস্ট বলে কোনো কিছু নাই। এগুলো বিভিন্ন কাজ করতে যায় বিভিন্ন রকম লাগবে, তখন হচ্ছে আমরা এটা দেখবো। আপাতত এই দুটো জিনিস আপনারা বাসার থেকে প্র্যাকটিস করবেন, টেবিল আর লিস্ট। এই দুটো জিনিস আপনারা বাসা থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এসে আমাকে দেখাবেন। আর এর সাথে সাথে আরেকটু কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে, না আর কোনো কাজ দেয় না, এইটাই কাজ, ঠিক আছে?
আর আপনারা হচ্ছে একটু ফর্ম, এইচটিএমএল এর এই ফর্ম গুলো একটু পরে আসবেন, যেহেতু যেহেতু সময় আছে তো ফর্মটা কিভাবে কাজ করে এগুলো একটু ধারণা নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে ফর্মের অ্যাট্রিবিউট কি কি হয়, যেমন এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ফর টাইপ, এগুলো হচ্ছে একটু দেখে রাখবেন, ঠিক আছে। এই যে দ্য টার্গেট অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এক একটা করে একটু বের করবেন। এই যে এই লিস্টটা পরে আসবেন, দ্য এইচটিএমএল ফর্ম এলিমেন্টস, ইনপুট, লেবেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, ফিল্ড সেট, লিজেন্ড, এইগুলো দরকার নেই, এগুলো এত আমাদের খুব কাজে লাগবে না। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। ইনপুট, দেখেন এখানে ইনপুটটা কি জিনিস সেটা এখানে ক্লিয়ারলি বোঝানো আছে। তো আপনারা একটু পরে আসবেন, তাহলে আমার সহজ হবে বুঝাইতে, ঠিক আছে। এই হচ্ছে কাজ, ওই দুটো জিনিস দেখবেন আর এই ফর্মটা, ফর্মের এই জিনিসগুলো দেখে আসবেন, ঠিক আছে। জাস্ট একটু সুন্দর করে করেন, আর যদি একদম কিচ্ছু বুঝতে না পারেন অন্তত মেসেঞ্জারে একটা মেসেজ দিতে পারেন। এই হচ্ছে, হ্যাঁ, সিএসএস, এখন তো আমি সিএসএস তো বোঝাই না, আমি জাস্ট কাজ দিয়ে রাখলাম। আমার কাজ করার ক্ষেত্রে যতটুকু আছে আপনারাও একটু প্র্যাকটিস করবেন যে সিএসএস এ এটা দিলে কি হয়। যখন সিএসএস এ যাব তখন ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এগুলো এইচটিএমএল এর ট্যাগ বোঝানোর জন্য যতটুকু দরকার হতো আমি ততটুকু লিখছি, তো আপনারা এতটুকুই লিখবেন, সমস্যা নেই। লেখার পরে যখন হচ্ছে কি করবো তখন হয়ে যাবে। আর তাহলে আজকে এই এই পর্যন্তই, আমি রেকর্ডটা স্টপ করে দিলাম, কেমন।